পুকুরের জলে নেমো না, ওখানে অন্য কেউ থাকে। আর সেই রাতেই বাসন্তী পাগলি মাঝ রাস্তায় দাঁড়িয়ে উল্টো দিকে মাথা ঘুরিয়ে হাসল। আর নাগাল্যান্ডের সেই পুকুরের জলের ভেতর থেকে উঠে এলো এমন একটা হাত, যার আঙুলে কোনো নখ ছিল না, ছিল শুধু মাংস। এবং সেই হাত একজন মানুষের গোড়ালি ভরে টান দিয়েছিল। আর বাসন্তী পাগলি, সে কি সত্যিই পাগল ছিল, নাকি সে জানতো সব, কারণ সে নিজেই ছিল সেই রহস্যের একটা অংশ? জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 154তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, যেখানে ভয় আসে অন্ধকারের ভেতর থেকে, যেখানে প্রতিটি ঘটনা বাস্তব, প্রতিটি কণ্ঠস্বর সত্যিকারের মানুষের, আর প্রতিটি আতঙ্ক এই পৃথিবীতেই ঘটে যাওয়া। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতর একটা ঠান্ডা চাকা ঘুরে যাবে। প্রথম ঘটনা ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য নাগাল্যান্ড থেকে একটি ছোট্ট পাহাড়ি শহরে বাসন্তী নামের একটি পাগলি মেয়েকে ঘিরে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা সেই শহরের প্রতিটি মানুষকে আজও আতঙ্কের মধ্যে রাখে। আর দ্বিতীয় ঘটনা ভারতেরই একটি পুকুরকে ঘিরে, যে পুকুরের জলের নিচে এমন কিছু বাস করে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর যারা অনুভব করেছে তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 154-র প্রথম ঘটনা, নাগাল্যান্ডের সেই অভিশপ্ত পাগলির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঋতুপর্ণা হাজরিকা। ঋতুপর্ণা নাগাল্যান্ডের দিমাপুর শহরের কাছে একটি ছোট্ট পাহাড়ি এলাকায় থাকেন। বয়স তার 27, পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। শান্ত বুদ্ধিমান মেয়ে। তিনি নিজেই বলেছেন ভূত প্রেতে তার বিশ্বাস কম ছিল, কিন্তু 2024 সালের শেষ দিকে তার এলাকায় যা ঘটে গেল তা তার সমস্ত অবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ঋতুপর্ণাকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ঋতুপর্ণার ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি রাতের পর রাত আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এলাকার নাম বলবো না, কারণ যাদের নাম এই ঘটনায় আছে তারা এখনো সেখানে থাকেন, তাদের পরিচয় রক্ষা করা দরকার। শুধু এটুকু বলবো, এটা নাগাল্যান্ডের একটা পাহাড়ি এলাকা, যেখানে কুয়াশা লেগেই থাকে প্রায় সারা বছর। পাহাড়ের গা বেয়ে ছোট্ট বসতি, 2-3টে পাকা দোকান, একটা স্কুল, একটা স্বাস্থ্য কেন্দ্র। মানুষ সহজ সরল, জীবনটা ধীর। আমি সেই স্কুলেই পড়াই। প্রতিদিন সকালে উঠে হেঁটে স্কুলে যাই, বিকেলে ফিরি। এই রাস্তাতেই আমার প্রথম পরিচয় হয়েছিল মেয়েটার। এলাকার সবাই তাকে পাগলি বলে ডাকত। আমি তখনও তার নাম জানতাম না। অনেক পরে একজন বৃদ্ধ মহিলা আমাকে বললেন তারা ছোটবেলায় নাকি এই মেয়েটার নাম জানতেন। বলেছিলেন বাসন্তী, তবে কোথা থেকে এসেছিল, কার মেয়ে ছিল সেটা কেউ বলতে পারেননি। বাসন্তী, বয়স তখন 30-35-এর মতো দেখাতো। ময়লা পোশাক, চুল উস্কো খুস্কো, চোখ দুটো সব সময় কোথায় শূন্যে তাকিয়ে থাকে। কোথা থেকে এসেছে কেউ জানে না। বছর 5 আগে হঠাৎ এলাকায় দেখা গেছে। থাকে কোথায় কেউ সঠিক জানে না। কেউ বলে পাহাড়ের ওপাশে একটা ভাঙা শেডে ঘুমায়, কেউ বলে রাতে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কথা বলে, সেই কথা বেশিরভাগ সময় অর্থহীন মনে হয়, কিন্তু পরে বোঝা গেছে সেই কথায় সব সময় কোনো না কোনো অর্থ ছিল। আমি তাকে প্রথম লক্ষ্য করি 2024 সালের অক্টোবরের একটা সকালে। স্কুলে যাচ্ছিলাম। রাস্তার পাশে একটা পাথরের ওপর বসে সে হাঁটু জড়িয়ে ধরে রয়েছে। আমি পাশ কাটিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সে বলে উঠল নাগামিজ আর হিন্দি মিশিয়ে, দিদি, তুমি কি স্বপ্নে কাউকে দেখেছ? আমি থামলাম। কি বললে? সে আমার দিকে তাকালো। সেই তাকানো অদ্ভুত, চোখ দুটো শূন্যে নয়, সরাসরি আমার চোখে। একটু অস্বস্তি হলো। সে বলল, যে তোমার স্বপ্নে আসে সেই এলাকায় এসে গেছে। আমি কিছু বললাম না, ভাবলাম পাগলের কথা, হেঁটে চলে গেলাম। কিন্তু সেদিন রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম একটা লম্বা সরু মানুষ, মুখ নেই, আমার দিকে এগিয়ে আসছে। ঘুম ভেঙে গেল।
ঘড়িতে রাত ৩টে। পরদিন সকালে আবার ওই পথে যাচ্ছিলাম। বাসন্তী আবার সেই পাথরে বসা। আমাকে দেখতেই বলল, স্বপ্নটা দেখেছ না? আমি থামলাম। তুমি কিভাবে জানলে? সে বলল না কিভাবে জানল, শুধু বলল, ওকে স্বপ্নে দেখলে ঘুমাবে না, ওকে ডেকো না। আমি জিজ্ঞেস করলাম, কে সে? সে নিজের হাতের দিকে তাকালো, বলল, যে জলের নিচে থাকে। তারপর আর কিছু বলল না। সেদিন থেকে আমি একটু খেয়াল রাখতে শুরু করলাম বাসন্তীর দিকে। দেখলাম সে এলাকার অনেকের সাথে কথা বলে, কিন্তু সব সময় একটা বিষয়, জলের কথা, রাতের কথা, কাউকে না ডাকার কথা। আমাদের এলাকায় একটা পুকুর আছে, পুরনো পুকুর, কতদিনের পুরনো কেউ বলতে পারে না। পাহাড়ের গা থেকে জল নেমে জমে তৈরি হওয়া পুকুর বলা যায়, যদিও একেবারে প্রাকৃতিক না। কোনো এক সময় মানুষ খুঁড়েছে, পাড় বাড়িয়েছে। পানি ঘন সবুজ, গভীরতা কেউ জানে না। গ্রামের বাচ্চারা কখনো সেখানে নামে না, কারণ মায়েরা ছোটবেলা থেকেই বলে দিয়েছে ওই পুকুরে নামতে নেই। কিন্তু বড়রা মাঝে মাঝে ব্যবহার করে, কাপড় ধোয়ায়, গরু নামায়। অক্টোবরের মাঝামাঝিতে একটা ঘটনা ঘটল। এলাকার একটা ছেলে, নাম বলবো না পরিচয় রক্ষার জন্য ধরুন তার নাম দীপু, বয়স 17-18, দুষ্টু ছেলে। গ্রামের মধ্যে সবার কাছে খ্যাতি আছে অকাজ করার। বন্ধুদের সাথে মিলে সে বাজি ধরল পুকুরে নেমে সাঁতার কেটে ওপাশে যেতে পারবে। বাসন্তী সেদিন সেখানে ছিল, দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। দীপু পুকুরের পাড়ে গেলে সে এগিয়ে এলো, বলল, নামিস না, ওখানে অন্য কেউ থাকে। দীপু হাসল, তার বন্ধুরাও হাসল। পাগলির কথা শুনবো নাকি? বাসন্তী বলল, যে রাতে নামবি সে রাতে কাউকে ডাকবি না, একা থাকবি। দীপু তাকে সরিয়ে দিল, বলল, যা, পথ ছাড়। বাসন্তী সরে গেল, কিন্তু যাওয়ার আগে একবার ঘুরে বলল, গোড়ালি ধরবে। কেউ গুরুত্ব দিল না। দুপুরের পরে যখন রোদ একটু কমল, দীপু আর তার 3 বন্ধু পুকুরের ধারে গেল। পাড়ে বসে রইল 3 জন। দীপু নামল জলে। প্রথম কয়েক মিনিট ঠিকঠাক, দীপু সাঁতরাচ্ছে, বন্ধুরা পাড়ে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। পুকুরের মাঝামাঝিতে পৌঁছেছে দীপু, তখনই থেমে গেল। মানে হাত পা নাড়ানো বন্ধ হয়ে গেল হঠাৎ। জলের ওপর ভাসছে, কিন্তু নড়ছে না। মাথাটা পানির ওপরে, চোখ খোলা, কিন্তু কিছু বলছে না। বন্ধুরা ডাকল, দীপু, কি হলো? সে নড়ল না। এক বন্ধু জলে নামতে গেল, আর একজন তাকে টেনে ধরল, বলল, যাবি না। তারপর দীপু হঠাৎ চিৎকার করে উঠল, এমন চিৎকার যা শুনলে বুক হিম হয়ে যায়। ঠিক ব্যথার চিৎকার না, ভয়ের চিৎকার না, একটা আতঙ্কিত আর্তনাদ, যেন কেউ তাকে নিচে টানছে। বন্ধুরা দৌড়ে পানিতে নামল, দীপুকে ধরে টানল। দীপুর পা থেকে জল পর্যন্ত টানাটানির চিহ্ন স্পষ্ট ছিল। গোড়ালিতে কিছু একটার দাগ, লাল হয়ে গেছে, যেন কেউ শক্ত হাতে ধরেছিল। দীপুকে পাড়ে তোলা হলো। সে কাঁদছিল, কিছুক্ষণ কথাই বলতে পারল না। তারপর বলল, জলের মধ্যে তার গোড়ালিতে একটা হাতের স্পর্শ পেয়েছে, ঠান্ডা শক্ত একটা হাত। তারপর টান অনুভব করেছে, নিচের দিকে টান। সে সাঁতার কাটতে পারছিল না, পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। এই ঘটনা আমি শুনলাম পরের দিন। দীপুর মা স্কুলে এলেন আমার কাছে তার ছেলের বিষয়ে পরামর্শ করতে। দীপু রাতে ঘুমায়নি, জলের কথা বলছে বারবার, মাঝরাতে উঠে জানালার দিকে তাকিয়ে থাকে। আমি মনে মনে বাসন্তীর কথাটা মনে করলাম, গোড়ালি ধরবে, সে আগেই বলেছিল। এরপর থেকে আমি বাসন্তীকে আরও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। লক্ষ্য করলাম সে প্রতিদিন সন্ধ্যায় একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায়, ঠিক পুকুরের সামনের রাস্তাটায়। সেখানে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। একদিন সন্ধ্যায় আমি সাহস করে তার কাছে গেলাম। তোমার নাম কি? জিজ্ঞেস করলাম। সে তাকালো আমার দিকে। এবার চোখে একটু অন্যরকম ভাব, স্বচ্ছ, শান্ত। নাম মনে নেই বলল, কিন্তু এলাকার একজন বৃদ্ধ মহিলা একবার আমাকে আড়ালে ডেকে বলেছিলেন, মা, ওর নাম বাসন্তী, অনেক আগে এই এলাকায় থাকতো, তারপর হঠাৎ একদিন গেল, আর যখন ফিরল তখন আর সে নেই। মহিলা এরপর আর কিছু বলতে রাজি হননি। তুমি কোথা থেকে এসেছো? জিজ্ঞেস করলাম। জলের কাছ থেকে বলল। মানে? সে পুকুরের দিকে তাকালো, বলল, ওখানে থাকতাম, ওরা ছেড়ে দিয়েছে আমাকে, কিন্তু কেন ছেড়ে দিয়েছে জানি না। আমার বুকটা ধক করে উঠল। ওরা মানে? সে কিছু বলল না, শুধু আবার পুকুরের দিকে তাকালো।
আমি আর কথা বাড়ালাম না, কিন্তু সেই রাতে ঘুমানোর পর আবার স্বপ্ন দেখলাম। এবার একটু আলাদা, জলের নিচে সবুজ ঘন, আর সেই সবুজের মধ্যে একটা আলো, যেন কেউ বসে আছে, অপেক্ষা করছে। ঘুম ভাঙল রাত 3:30। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো পুকুরের জলের গন্ধ, ভেজা কাদার মেশেল। আমার ঘরে পুকুরের জলের গন্ধ আসার কথা নয়। পরদিন সকালে বাসন্তীর কাছে গেলাম। তুমি বললে জলের কাছ থেকে এসেছো, মানে কি সেটা? তুমি কি ওই পুকুরে ছিলে? সে প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে বলল, অনেক বছর আগে আমি ওই জলে ডুবে গিয়েছিলাম, কিন্তু মরিনি। ওরা ধরে রেখেছিল, তারপর একদিন ছেড়ে দিয়েছে। বাইরে এসেছি, কিন্তু মাথাটা ঠিক নেই। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে? সে বলল, অনেক বছর। কতদিন ধরে এই এলাকায় আছো? সে মাথা নাড়ল, মনে নেই। তখন আমার মনে একটা প্রশ্ন এলো। এলাকার পুরনো মানুষেরা বলে বাসন্তী 5 বছর ধরে আছে, কিন্তু তার বয়স দেখলে মনে হয় সে 32-33 বছরের। যদি অনেক আগে সে জলে ডুবে গিয়ে থাকে, তাহলে এতদিন কোথায় ছিল? পুরো বছর কি সে জলের নিচে ছিল? প্রশ্নটা করলাম না, কিন্তু মনে আটকে গেল। নভেম্বরের শুরুতে দ্বিতীয় বড় ঘটনাটা ঘটল। আমাদের এলাকায় বাইরে থেকে একটা দল এলো জরিপের কাজে। সরকারি প্রকল্প, রাস্তা নির্মাণের জন্য জমি মাপতে এসেছে। দলে 6 জন। প্রধান ইঞ্জিনিয়ার নাম সমীরণ দাস, বাকিরা তার সহকারী। তারা এলাকার একটা ভাড়া বাড়িতে উঠলেন। সমীরণ দাস শহুরে মানুষ, শিক্ষিত, যুক্তিবাদী। পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরটা দেখে বললেন, বেশ বড় পুকুর, জরিপের সুবিধার জন্য ড্রোন ওড়াবো এখানে। বাসন্তী তখন পাশে ছিল। সে বলল, পুকুরের উপর ড্রোন ওড়াবেন না। সমীরণ দাস দেখলেন, বললেন, কেন? বাসন্তী পুকুরের দিকে আঙুল তুলল। সমীরণ দাস সরে গেলেন। পরের দিন সকালে ড্রোন ওড়ানো হলো, পুকুরের ওপর দিয়ে গেল, কিছু হলো না। দুপুরে সমীরণ দাস পুকুরের ধারে বসে লাঞ্চ করছিলেন, একা, বাকি সহকারীরা অন্যত্র। তখনই পুকুরের জল হঠাৎ একবার কেঁপে উঠল। বৃত্তাকার ঢেউ উঠল মাঝখান থেকে, কিন্তু কোনো বাতাস নেই, কোনো মাছ লাফিয়ে ওঠেনি, কোনো পাথর পড়েনি। জল কাঁপল এমনি। সমীরণ দাস দেখলেন, কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর উঠে চলে গেলেন। সেই রাতে সমীরণ দাস ঘুমানোর পর তার সহকারীরা শুনলেন তিনি ঘরে কথা বলছেন। রাত তখন প্রায় 12টা, কিন্তু ঘরে তো তিনি একা। একজন সহকারী দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো সাড়া নেই। জোরে ডাকল, স্যার, স্যার। তারপর দরজা ঠেলতেই খুলে গেল। ভেতরে সমীরণ দাস বিছানায় বসে আছেন, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য, মুখ একটু খোলা, হাত দুটো হাঁটুর ওপর রাখা। ঘরের মধ্যে একটা ভেজা গন্ধ। সহকারী কাঁধ ধরে নাড়া দিল। সমীরণ দাস চমকে উঠলেন। কি হলো? সহকারী বলল, আপনি একা কার সাথে কথা বলছিলেন? সমীরণ দাস বললেন, কথা বলছিলাম? কখন? সে জানে না সে কথা বলছিল। পরের দিন সকালে সমীরণ দাসকে দেখলাম পুকুরের ধারে দাঁড়িয়ে। ঘণ্টা খানেক ধরে দাঁড়িয়ে আছেন, নড়ছেন না, পুকুরের দিকে তাকিয়ে। বাসন্তী পাশে এলো, তাকে বলল, গত রাতে কেউ এসেছিল আপনার কাছে না? সমীরণ দাস ঘুরলেন, তার চোখে ভয়। কি বললে? বাসন্তী বলল, ওরা এসেছিল, আপনাকে চিনে নিয়েছে। সমীরণ দাস বললেন, ওরা মানে কে? বাসন্তী বলল, যারা পুকুরের নিচে থাকে। আপনি ড্রোন উড়িয়ে ডেকেছেন তাদের। সমীরণ দাস কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর দ্রুত হেঁটে চলে গেলেন। সেই বিকেলে দলটা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, আচমকা, জরিপ অসম্পূর্ণ রেখে। সমীরণ দাস বললেন, এই এলাকায় প্রকল্প হবে না, রিপোর্টে লেখা হবে ভূমি অনুপযুক্ত। কেউ কারণ জিজ্ঞেস করেনি। এই ঘটনার পরেই বাসন্তীর আচরণে একটা বদল এলো। আগে সে কথা বলতো মাঝে মাঝে, এখন সে একদম চুপ হয়ে গেল। পুকুরের পাশে যাওয়া বন্ধ করে দিল, বরং পুকুর থেকে যতটা দূরে থাকা যায় সেদিকে থাকত। একদিন বিকেলে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, চুপ কেন? সে বলল, ওরা রাগ করেছে। কেন? ওই ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, ওরা চায় না আমি বলি। আমি বললাম, তুমি কি ভয় পাচ্ছ? সে বলল,
ওরা আবার নিয়ে যেতে পারে। এই কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ডিসেম্বরের শুরুতে তৃতীয় ঘটনাটা ঘটল। এটা সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের এলাকার একজন বৃদ্ধ মানুষ আছেন, নাম ধরুন দাদু, বয়স ৭৫-এর ওপর। তিনি ছোটবেলা থেকেই এই এলাকায় আছেন। পুকুরের ইতিহাস তিনিই একমাত্র জানেন কিছুটা। তিনি আমাকে একদিন ডেকে বললেন, মা, পুকুরের ব্যাপারে তোমাকে একটা কথা বলবো। আমি গেলাম তার বাড়িতে। তিনি বললেন, এই পুকুর কতদিনের পুরনো কেউ বলতে পারবে না। আমার দাদার দাদাও এই পুকুর দেখেছেন। তখন থেকেই নিয়ম, এই পুকুরে রাতে কেউ যাবে না, কেউ একা যাবে না। নতুন বউ, ঝি, ছোট বাচ্চা, রোগী মানুষ এই পুকুরের ধারে যাবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন এই নিয়ম? তিনি বললেন, কারণ এই পুকুরে কিছু আছে। কি আছে সেটা কেউ সরাসরি দেখেনি, কিন্তু অনুভব করেছে। আমার ছোটবেলায় একটা ছেলে এই পুকুরে ডুবে গিয়েছিল। ৩ দিন পরে ভেসে উঠেছিল। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু মুখে হাসি। মৃত মানুষের মুখে হাসি থাকে না। আমি জিজ্ঞেস করলাম, আর কোনো ঘটনা আছে? দাদু বললেন, আছে। আমার যুবক বয়সে একজন মাঝবয়স্ক মহিলা এই পুকুরের জল খেয়ে অসুস্থ হয়েছিলেন। জল পরিষ্কার ছিল, কিন্তু তিনি বলতেন, জল খেলে মনে হয় কেউ ভেতর থেকে টানছে। তিনি সুস্থ হয়েছিলেন, কিন্তু তারপর থেকে রাতে উঠে পুকুরের দিকে হাঁটতেন। পরিবার বেঁধে রাখত। এই ঘটনাগুলো শুনে আমার মাথায় একটা বিষয় পরিষ্কার হতে শুরু করল। বাসন্তী বলেছিল সে এই পুকুরে ডুবে গিয়েছিল, ওরা ধরে রেখেছিল, তারপর ছেড়ে দিয়েছে। মহিলার ঘটনায় দেখা গেছে পুকুরের জল কাউকে টানে। দীপুর গোড়ালিতে হাত পড়েছিল। সব মিলিয়ে একটা ছবি আসছে। এই পুকুরে কেউ আছে। কারা আছে জানি না, কিন্তু তারা আছে। ডিসেম্বরের মাঝরাতে সবচেয়ে বড় ঘটনাটা ঘটল। সেই রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভাঙল। রাস্তায় চিৎকারের শব্দ। উঠলাম, জানালা খুললাম। রাস্তায় কয়েকজন মানুষ দৌড়াচ্ছে। মশাল জ্বলছে কারো হাতে। সবাই চিৎকার করছে। দ্রুত বাইরে বেরোলাম। পুকুরের পাড়ে এলাকার অনেক মানুষ জড়ো হয়েছে। মশাল, টর্চ, সবার মুখে আতঙ্ক। কি হয়েছে জিজ্ঞেস করলাম। এলাকার একজন বললেন, বাসন্তী পুকুরে নেমেছে। বুকটা ধক করে উঠল। পুকুরের পাড়ে গেলাম। জলের মধ্যে কাউকে দেখা গেল না, কিন্তু পাড়ে বাসন্তীর পোশাকের কিছু অংশ পাওয়া গেল। অনেকক্ষণ খোঁজা হলো, বাসন্তীকে পাওয়া গেল না। ভোরের দিকে যখন আলো ফুটছে, পুকুরের পাড়ে এসে দেখলাম পুকুরের জলে একটা ঢেউ, আস্তে আস্তে ঢেউ, মাঝখান থেকে। কোনো বাতাস নেই, কিছু পড়েনি। বাসন্তীকে পাওয়া গেল না। তারপর ৩ দিন পরে সকালে পুকুরের পাড়ে একটা পোশাক পাওয়া গেল, বাসন্তীর পোশাক, কিন্তু বাসন্তী নেই। এই ঘটনার পর থেকে আমি রাতে ঘুমাতে পারছি না সেভাবে। স্বপ্নে ওই পুকুরের জল দেখি, সবুজ ঘন জল, আর তার নিচে একটা মুখ, বাসন্তীর মুখ, হাসছে। ঋতুপর্ণা এখানে থামলেন। তারপর বললেন, ভাই, বাসন্তী কি সত্যি ওই পুকুরে ডুবে গিয়েছিল অনেক বছর আগে? আর ওরা ছেড়ে দিয়েছিল মানে বাইরে ঘুরতে দিয়েছিল, আর এবার আবার নিয়ে গেল? আমিও জানি না, কিন্তু শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলি। ঋতুপর্ণার সাথে আমার যোগাযোগ এখনো আছে। তিনি আমাকে সম্প্রতি জানিয়েছেন বাসন্তীর ঘটনা এখানেই শেষ নয়। ৩ দিন পরে পোশাক ভেসে উঠেছিল, কিন্তু তার কয়েক সপ্তাহ পরে ঋতুপর্ণা একটা জিনিস লক্ষ্য করেছেন, যা তাকে বিশ্বাস করাচ্ছে বাসন্তী হয়তো একেবারে চলে যায়নি, সে কোনোভাবে এখনো আছে। বাসন্তী পাগলির সম্পূর্ণ রহস্য, তার আসল পরিচয়, সে কে ছিল, ওরা তাকে কেন ছেড়ে দিয়েছিল, আর এখন সে কোথায়, সেটা নিয়ে আসছি আগামী দিনগুলোতে একটি আলাদা বিশেষ পর্বে। তাই কমেন্টে লিখুন বাসন্তী পর্ব 2 চাই, আর বেল আইকন অবশ্যই অন রাখুন, যেন বাসন্তীর পরের ঘটনা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন। নাগাল্যান্ডের সেই পুকুরটা আজও আছে, সবুজ ঘন জল। পাড়ে এখন কেউ যায় না,
আর যে বাসন্তী এলাকার মানুষকে সতর্ক করে বেড়াতো সে নেই। কিন্তু কেউ কেউ বলে রাতে পুকুরের পাড়ে মাঝে মাঝে একটা অবয়ব দেখা যায়, দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। বাসন্তী ফিরে এসেছে নাকি অন্য কেউ? কেউ কাছে যায়নি জানতে। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের উত্তর পূর্বের আরেকটি অঞ্চলে, মেঘালয়ের এক গহীন পাহাড়ি গ্রামে, যেখানে একটা পুকুরকে ঘিরে এমন কিছু ঘটে গেছে যা সেই গ্রামের মানুষেরা আজও মুখে আনে না রাতের বেলা, কারণ তারা বিশ্বাস করে যত বেশি বলা যাবে সে তত বেশি শুনতে পাবে। দ্বিতীয় ঘটনা, মেঘালয়ের সেই জিনের পুকুরের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তাহমিদ আনসারি। তাহমিদ মেঘালয়ের শিলং শহরের বাসিন্দা। বয়স তার 36। পেশায় একটি বেসরকারি ট্যুর কোম্পানির গাইড। পর্যটকদের নিয়ে মেঘালয়ের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় যান। 2024 সালের সেপ্টেম্বরে কাজের সূত্রে তাকে যেতে হয়েছিল মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলসের একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামে একটা পুকুর আছে, যাকে স্থানীয়রা কেউ জিনের পুকুর বলে, কেউ বলে অন্ধকারের জলাশয়। সেই পুকুরকে ঘিরে যা ঘটল তা তাহমিদ আমাদের বিস্তারিত জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তাহমিদকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি তাহমিদের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি গাইড হিসেবে বছরের পর বছর মেঘালয়ের আনাচে কানাচে ঘুরেছি। চেরাপুঞ্জি, মাউসিনরাম, ডাউকি, লিভিং রুট ব্রিজ সব দেখেছি। ভূত প্রেতে বিশ্বাস করার সময় নেই আমার। পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকি, রাতে ক্লান্ত হয়ে ঘুমাই, সকালে আবার রওনা। কিন্তু পশ্চিম জয়ন্তিয়া হিলসের সেই গ্রামটা আমার সব হিসেব পাল্টে দিল। ঘটনার শুরু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আমার কোম্পানির একটা বিশেষ ট্যুর প্যাকেজ ছিল, অফ বিটেন পাথ মেঘালয়। সেই প্যাকেজে কয়েকটা অজানা, অনুন্নত গ্রামে যাওয়ার ব্যবস্থা। পর্যটকরা চান এমন জায়গা দেখতে যেখানে সাধারণত কেউ যায় না। সেই রুটেই পড়ল গ্রামটা। নাম বলবো না, স্থানীয়রা চাননি। পাহাড়ের গভীরে সরু মাটির রাস্তা ধরে যেতে হয়। ছোট্ট গ্রাম, ঘর 50টার বেশি নয়। মানুষ খাসি ও জয়ন্তিয়া সম্প্রদায়ের। আমাদের দলে ছিলেন 8 জন পর্যটক, 2টো পরিবার মিলিয়ে। একটা পরিবার ব্যাঙ্গালোর থেকে, বাবা মা আর 2 কিশোরী মেয়ে। আর একটা পরিবার কেরালা থেকে, দম্পতি আর একটা কলেজ পড়ুয়া ছেলে। আমার সাথে ছিল আমার সহকারী গাইড বিনয়। গ্রামে পৌঁছালাম বিকেলে। গ্রামের মাথা, স্থানীয় ভাষায় যাকে বলে কুনা, তিনি আমাদের স্বাগত জানালেন। বাড়িতে থাকার ব্যবস্থা হলো, স্থানীয় খাবার, সব মিলিয়ে পরিবেশ ভালো। রাতের খাবার পর সবাই একটু হাঁটতে বেরোলো। গ্রামের মধ্য দিয়ে সরু পথ, পাহাড়ি বাতাস, রাতের আকাশে তারা। পর্যটকরা আনন্দিত। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম যেখানে পথ দুভাগ হয়েছে। একটা পথ গ্রামের দিকে ফিরে গেছে, আরেকটা পথ নেমে গেছে নিচে পাহাড়ের ঢালে। ব্যাঙ্গালোর পরিবারের বাবা, নাম তার বিশ্বনাথ, জিজ্ঞেস করলেন, ওই পথে কি আছে? আমি বললাম, একটা পুকুর, পুরনো পুকুর। তিনি বললেন, দেখতে যাব? আমি বললাম, কাল সকালে যাওয়া ভালো হবে। কিন্তু তার মেয়ে দুটো উৎসাহী হয়ে পড়ল, বলল, রাতে পুকুর দেখতে বেশি সুন্দর লাগবে। কেরালার দম্পতির ছেলে, নাম অরুণ, বয়স 20-21। সে বলল, চলুন। আমি একটু দ্বিধায় পড়লাম। গ্রামে ঢোকার সময় কুনা একটাই কথা বলেছিলেন, রাতে পুকুরের ধারে যাবেন না। শুধু এটুকুই বলেছিলেন, কারণ ব্যাখ্যা করেননি। আমি ভেবেছিলাম হয়তো পিচ্ছিল পাড়, পড়ে যাওয়ার ভয়, এই ধরনের সতর্কতা। কিন্তু এখন সবাই যেতে চাইছে, আমি একা আটকাবো কিভাবে? বললাম, ঠিক আছে, কিন্তু পুকুরের পাড়ে থাকবো, ভেতরে নামবো না। সবাই রাজি। আমরা সেই সরু পথ ধরে নামতে শুরু করলাম। পুকুরটা দেখলাম পাহাড়ের একটা অবনত জায়গায়। চারদিকে ঘন গাছপালা, পাথরের পাড়। জল দেখা যাচ্ছে না ভালো মতো। অন্ধকারে শুধু একটা কালো মসৃণ জমা জলের আভাস। মোবাইলের টর্চ জ্বালালাম। পানিতে আলো পড়ল। জলের রংটা একটু অদ্ভুত, কালো না, সবুজ না, একটা গাঢ় নীল আভা, যেন রাতের আকাশের রং জলে নেমে এসেছে। ব্যাঙ্গালোর পরিবারের ছোট মেয়ে, বয়স 13, বলল, বাবা,
জলটা কত সুন্দর। আমি পাড়ে দাঁড়িয়ে অনুভব করলাম একটা জিনিস, একটা শীতলতা। শুধু বাতাসের ঠান্ডা নয়, একটা ভেতরের শীতলতা, যেন পেটের ভেতর থেকে ঠান্ডা একটা স্রোত নামছে। অরুণ পুকুরের পাড়ে গেল, হাঁটু মুড়ে বসে জলে হাত দিতে গেল। আমি বললাম, হাত দিও না। সে হাসল। কেন? জল ঠান্ডা কিনা দেখছি। না, দিও না। সে আমার দিকে তাকালো। আমার গলার স্বরে কিছু ছিল। সে হাত সরিয়ে নিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পুকুর দেখলাম। তারপর বিনয় বলল, চলুন ফিরে যাই। পর্যটকরা একটু আরও থাকতে চাইছিলেন, কিন্তু আমি বললাম, সকালে আসব, এখন ফিরে যাওয়া দরকার। আমরা ফিরলাম। রাতে সবাই ঘুমিয়ে পড়লেন, আমি আর বিনয় একটা ঘরে। রাত তখন 12টার কিছু বেশি। বিনয় হঠাৎ আমার পাঁজর ধরে ঠেলল। তাহমিদ ভাই, উঠুন। কি হলো? জানালার বাইরে তাকান। আমি উঠে জানালায় গেলাম। জানালা থেকে পাহাড়ের নিচের দিকটা দেখা যাচ্ছিল, সেদিকে যেখানে পুকুরটা, সেখানে একটা আলো। কিন্তু সেই আলো মাটির উপরে নয়, জলের নিচে। পুকুরের জলের নিচ থেকে আলো আসছে, নীল ঠান্ডা একটা আলো। বিনয় বলল, এটা কি? আমি বললাম, জানি না, কিন্তু কেউ যেন ওদিকে না যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। পাশের ঘরের দরজা খোলার শব্দ হলো। আমরা দ্রুত বেরোলাম। দেখলাম বিশ্বনাথের ছোট মেয়েটা, 13 বছরের, ঘুম ঘুম চোখে হেঁটে যাচ্ছে বাইরের দিকে। চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য, পায়ে কোনো চপ্পল নেই, রাতের পোশাকে। সোজা সেই পথের দিকে যাচ্ছে, পুকুরের দিকে যাওয়ার পথ। আমি দৌড়ে গেলাম, ওর সামনে দাঁড়ালাম, হাত ধরলাম। ও থামল না, ঠেলে সরে যেতে চাইল। বিনয় পেছন থেকে ধরল, দুজনে মিলে থামালাম। শিউলি, শিউলি! মেয়েটা কিছু বলছে না, চোখ খোলা, কিন্তু আমাকে দেখছে বলে মনে হচ্ছে না। চিৎকারে বিশ্বনাথ বেরিয়ে এলেন, তারপর তার স্ত্রী, তারপর বাকিরা। শিউলিকে ধরে ভেতরে নিয়ে গেলাম। সবাই জেগে গেল। শিউলি কিছুক্ষণ পরে স্বাভাবিক হলো। জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিলে? সে বলল, স্বপ্নে দেখলাম পুকুরে একটা মেয়ে হাত বাড়িয়ে আছে, বলছে, আয় আয়। বিশ্বনাথ আমার দিকে ফিরলেন। এটা কি হলো? আমি বললাম, ঘুমের মধ্যে হাঁটা, কিছু না। কিন্তু জানালার বাইরে পুকুরের দিকে তখনও সেই নীল আলো ছিল। বিনয় আমার কানে বলল, ভাই, সকাল হওয়ার আগেই যেতে হবে। আমি মাথা নাড়লাম। পর্যটকদের বললাম, কাল ভোরে রওনা দেব, একটু আগে ভাগে। কেউ আপত্তি করলেন না, সবার মুখেই একটা ভয়ের ছাপ। সেই রাতে আর কেউ ঘুমাননি। ভোর হতে না হতেই আমরা গাড়িতে উঠলাম। কুনার কাছ থেকে বিদায় নিতে গেলাম। তিনি শিউলির ঘটনা শুনে মাথা নাড়লেন, বললেন, রাতে গিয়েছিলেন পুকুরের ধারে? আমি বললাম, হ্যাঁ। কুনা বললেন, এই পুকুরের বিষয়ে আমাদের গ্রামে একটা কথা আছে। যারা রাতে এই পুকুরের কাছে যায়, তাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল, ছোট, রোগা, ভয় থাকে, তাকে ওরা বেছে নেয়। আমি বললাম, ওরা মানে? কুনা বললেন, পুকুরের নিচে যারা থাকে। এই পুকুর অনেক পুরনো। এই গ্রাম তৈরির আগে থেকেও এই পুকুর ছিল। আমাদের বাপ দাদারা বলতেন, এই পুকুরে এক ধরনের সত্তা বাস করে। তারা মানুষকে দেখে, পছন্দের মানুষকে ডাকে। বিশ্বনাথ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আমার মেয়েকে ডেকেছিল? কুনা বললেন, হ্যাঁ, তবে আটকেছেন বলে কিছু হয়নি। যদি পুকুর পর্যন্ত পৌঁছে যেত, তাহলে অন্য কথা। কি হতো? কুনা সরাসরি জবাব দিলেন না, শুধু বললেন, ভালো হতো না। আমরা গাড়িতে উঠলাম। গ্রাম ছেড়ে যেতে যেতে শেষবারের মতো সেই পাহাড়ের ঢালের দিকে তাকালাম। দিনের আলোয় পুকুরের জল দেখা যাচ্ছে, শান্ত, নীলচে সবুজ, শান্ত, নিরীহ। কিন্তু আমি জানি সেই শান্তির নিচে কি আছে। তাহমিদ থামলেন এখানে, তারপর বললেন, ভাই, ওই পুকুরের রাতে আলো জ্বলে, এটা গ্রামের অনেকেই দেখেছে, কিন্তু কেউ কাছে যায়নি। কারণ একবার এক যুবক কাছে গিয়েছিল, পরের দিন তাকে পাওয়া গিয়েছিল পুকুরের পাড়ে। জ্ঞান নেই, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু চুল সাদা হয়ে গেছে পুরোটা, এক রাতে। এই পুকুরে কি আছে? কেন জলের নিচে আলো জ্বলে? কেন সেই আলো মানুষকে ডাকে? কেন সবচেয়ে দুর্বল জনকে বেছে নেয়? এই প্রশ্নের উত্তর মেঘালয়ের সেই গ্রামের মানুষেরাও জানে না। কিন্তু তারা নিয়ম মানে, রাতে পুকুরে যায় না, বাচ্চাদের কাছে যেতে দেয় না। এবার একটা বিষয় বলছি, যেটা তাহমিদ আমাকে পরে আলাদাভাবে জানিয়েছেন। শিলংয়ে ফিরে আসা 2 দিন পরে তাহমিদ খেয়াল করলেন তার মোবাইলে একটা ছবি আছে। ওই পুকুরের পাড়ে তোলা নয়, কারণ তিনি কোনো ছবি তোলেননি, কিন্তু ছবিটা সেই পুকুরের, রাতের পুকুর।
জলের নিচে সেই নীল আলো স্পষ্ট। কিন্তু তাহমিদ ছবি তোলেননি, বিনয় তোলেনি, পর্যটকদের কেউ তোলেননি, কারণ পর্যটকদের মোবাইলেও একই ছবি পাওয়া গেছে পরের দিন। 8 জনের মোবাইলে একই ছবি, কেউ তোলেনি, কিন্তু ছবি আছে। শিউলির মোবাইলে নেই, শুধু শিউলির মোবাইলে নেই। কারণটা কি? কারণ শিউলিকে ওরা বেছে নিয়েছিল। ওরা কি চেয়েছিল শিউলি পুকুরে আসুক, তাই তার মোবাইলে ছবি নেই? নাকি বাকিদের মনে করিয়ে দিতে চেয়েছিল যে ওরা দেখছে? তাহমিদ বলেছেন, আজও সেই ছবিটা আমার মোবাইলে আছে, ডিলিট করতে পারিনি। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলসের সেই পুকুর আজও আছে। রাত 12টার পর সেই পুকুরে নীল আলো জ্বলে, জলের নিচ থেকে। গ্রামের মানুষ জানালা বন্ধ করে থাকে, কেউ বাইরে বেরোয় না। আর সেই আলো যাকে একবার ডাকে, সে নিজেও জানে না কেন যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 154 দুটি ঘটনা এখানেই শেষ করলাম। নাগাল্যান্ডের সেই পুকুরের ধারে বাসন্তী বছরের পর বছর মানুষকে সতর্ক করে গেছে, কারণ সে নিজে জানত ওই পুকুরে কি আছে। হয়তো সে নিজেই ছিল সেই রহস্যের একটা অংশ। বাসন্তীর আসল পরিচয় কি, ওরা তাকে কেন ছেড়ে দিয়েছিল, আর সে আবার ফিরে আসবে কিনা, সেই রহস্য আসছে। আর মেঘালয়ের সেই পাহাড়ি গ্রামের পুকুরে জলের নিচে জ্বলা সেই নীল আলো আজও অপেক্ষা করছে কাউকে ডাকার জন্য। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পানি শুধু পানি নয়, জলের গভীরে এমন অনেক কিছু থাকে যা আমরা দেখতে পাই না, জানতে পারি না, কিন্তু তারা আমাদের দেখে। আর দেখে নেওয়ার পর যখন ডাকে, তখন সামলানো কঠিন। আর যে বাসন্তী বলেছিল ওরা আবার নিয়ে যাবে, সে নিজেই চলে গেছে। হয়তো সে জানতো এই দিনটা আসবে। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। আর বাসন্তী পাগলির পরের অধ্যায়ের জন্য অপেক্ষায় থাকুন, কারণ বাসন্তীর রহস্য এখনও শেষ হয়নি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পুকুরের ধারে যাবেন না, জলের নিচে আলো দেখলে কাছে যাবেন না। আর যদি ঘুমের মধ্যে কেউ ডাকে, উঠে যাবেন না, কারণ যে ডাকছে সে হয়তো এই ঘরে নেই, সে অন্য কোথাও থেকে ডাকছে। শুভরাত্রি।